হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আমরা ক্লাস 11-এর সার্কেলের পোর্শনগুলো করছিলাম। সার্কেলে আমরা অঙ্কগুলো করছিলাম বেসিক্যালি। তো আমরা 4 মার্কসের অঙ্কগুলো দেবে দুটো পার্ট করেছি। আজকে এটাই লাস্ট পার্ট করবো, ঠিক আছে? তোমাদের করাবো আজকে। তারপর 5 মার্কসের দুটো পার্ট করবো, তারপর মোটামুটি তোমাদের সার্কেল শেষ। আমরা নতুন কিছু একটা শুরু করবো। যাই হোক, তো তোমার ভিডিওগুলো কমপ্লিট দেখো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। অবশ্যই লাইক করবে। যদি তোমার বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলার, যেটা তোমার টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করতে পারো। যেটা বলছিলাম, আমি আগেও বলেছি, @SP ম্যাথ পয়েন্ট লিখে সার্চ করবে, তাহলে তোমরা টেলিগ্রামে জয়েন করলে ওখানে আমরা সার্কেলে যে অঙ্কগুলো করছি, যেগুলো হচ্ছে না সেই অঙ্কগুলো আমি ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। আমরা 24 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা করাবো 25 থেকে। এক্সারসাইজ 3 করা আছে, আমরা এসএনদের বইটা করি, তোমরা জানো হয়তো। হ্যাঁ, তো আমরা 25 থেকে শুরু করে দিই। চলো। তো স্টুডেন্ট দেখো, আমরা 25 অঙ্কটা করে দেবো। 25 অঙ্কটা কী বলেছে, যে তোমার দেখা হচ্ছে পি এর সম মানের জন্য x² + y² - x * 3p + r - y * p - 2 + 10p = 0 এরকম একটা বৃত্ত আছে। সেই বৃত্তের 3,1 বিন্দুতে, সেই বৃত্তটা কী বলেছে, 3,1 বিন্দুতে যায় পি এর যে কোনো মানের জন্য, এটা বলা আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, যদি পি পরিবর্তনশীল হয় তাহলে বৃত্তটির কেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদেরকে দেখাতে বলেছে পি এর সম মানের জন্য এই যে বৃত্তটা আছে সেটা কী বলছে, 3,1 বিন্দু দিয়ে পাস করছে। মানে কি, পি এর ভ্যালু যাই হোক না কেন, যদি আমরা ওই দুটো বিন্দু এই সমীকরণটাকে সিদ্ধ করে যায়, তাহলে বলবো ওই বিন্দুটা অবশ্যই, ওই যে বিন্দুগুলো আছে অবশ্যই বৃত্তের সমীকরণে দিয়ে পাস করছে, ঠিক আছে? একটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করা মানে কি, আমরা এর বাম পক্ষে ভ্যালুগুলো বস করে দেখে নেবো। যদি রাইট হ্যান্ড সাইডটা হয়ে যায়, ডান পক্ষটা হয়ে যায়, তাহলে বলবো সমীকরণকে সিদ্ধ করে। তাহলে যে অঙ্কটা দিয়েছে আমরা কী করবো, এই যে বৃত্তটা সমীকরণ দেওয়া আছে x² + y² - x * 3p + y 4 - y * p - 2 + 10p = 0, সেটা কী বলেছে, 3,1 বিন্দু দিয়ে যায়, তাই তো? তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = 3 আর y = 1 পুট করে দেখে নেবো। যদি x = 3 আর y = 1 পুট করে আমরা যদি ভ্যালুটা 0 পেয়ে যাই, তাহলে বলবো সমীকরণটা 3,1 বিন্দু দিয়ে যায় অবভিয়াসলি। তাহলে আমরা কী করছি, অতএব 1 নম্বর সমীকরণের বাম পক্ষে অঙ্কগুলো বুঝতে হবে আগে, ঠিক আছে? x = 3 ও y = 1 বসিয়ে পাই, x = 3 y = 1 বসিয়ে পাই। যদি এই সমীকরণটাকে সিদ্ধ করে, যদি ভ্যালুটা পুট করে আমরা দেখে নিই সিদ্ধ করে, তাহলে বলবো অবশ্যই এই 3,1 বিন্দুটা এই বৃত্তটা দিয়ে পাস করে অবশ্যই, পি এর মান যাই হোক না কেন। তাহলে তাকে পুট করে দেখে নিচ্ছে। দেখো, তাহলে কথা হবে 3a² + 1a² - 1 ইন্টু x এর ভ্যালু কত, 3 ইন্টু কত, 3p + 4 মাইনাস y 1 ইন্টু p - 2 + 10p। তাহলে কত হবে, অতএব কত, 9 + 1 - 9p - 12 - p + 2 + 10p। তাহলে কত হচ্ছে, 10 + 2 মানে হচ্ছে কত, 12 - 12, হ্যাঁ, 12 - 12 - 10p + 10p। অবভিয়াসলি ক্যালকুলেশন করলে কী হচ্ছে, ভ্যালুটা কত হচ্ছে, 0। ভালো লক্ষ্য করুন। তাহলে আমরা কি বলবো, যে 3, এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর বৃত্তটা দেওয়া আছে, উপরটা তোরা লিখে নেবে, ধরে নির্ণয় বৃত্তের সমীকরণ, এখানে লেখা হয়নি, সমান হচ্ছে তোমার এই বৃত্তটা, হ্যাঁ, এখানে লিখে দেবো, ধরে নির্ণয় বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তাহলে অতএব 1 নম্বর বৃত্তের সমীকরণটি আমরা কি লিখে নেব, কত হবে, 3, -1 বিন্দুগামী বলতে পারবো। কারণ কি, পি এর যে কোনো মানের জন্য বলতে পারবো। পি এর মান যাই হোক না কেন, আমাদের কোনো ভ্যারি করবে না ওটার জন্য, ঠিক আছে? আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু এখানে পুট করে দেখে নিলাম যে ভ্যালুটা 0 বেরোচ্ছে, আমরা তো দেখলাম। এইবার দেখো কী বলেছে অঙ্কটাতে, যে যদি পি পরিবর্তনশীল হয় তবে বৃত্তটি কেন্দ্রের সঞ্চারপথ কত। যদি পিটা পরিবর্তনশীল হয় তাহলে বৃত্তটি কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, এই সমীকরণটার আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করে নেবো। তো কীভাবে করবো, 1 নম্বর সমীকরণকে আমরা কার সাথে তুলনা করি, আমরা বৃত্তের সমীকরণ কী জানি, x² + y² + 2gx + 2y + c = 0। তাহলে ওর সাথে তুলনা করে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে নেবো, ঠিক আছে? আমরা কেন্দ্রের সঞ্চারপথের স্থানাঙ্ক বলি, আমরা সঞ্চারপথ করেছিলাম, দেখবো আমরা ফার্স্ট ভিডিও আমরা জিওমেট্রির, সেখানে তোমরা সঞ্চারপথে জাস্ট অঙ্কগুলো ওর করানো হয়নি, কিন্তু দেখো আমরা ওখানে ধারণাগুলো দিয়েছিলাম, ঠিক আছে? থিওরি করেছিলাম আমরা, তো ওখানে সঞ্চারপথের ধারণা দেওয়া হয়েছিল। সঞ্চারপথের স্থানাঙ্ক একটা গতিশীল বিন্দু, সঞ্চারপথের স্থানাঙ্ক আমরা h, কে ধরে নিই, তারপর কী করে একটা ইকুয়েশন বেরোয়, তারপর আমরা কী করি, সঞ্চারপথে যখন সঞ্চারপথের সমীকরণ বলে তখন এই যে জায়গায় x আর কে জায়গায় y পুট করি, তাই তো? তাহলে
আমরা কি করছি প্রথমে এই সমীকরণটার আমরা বৃত্তের সমীকরণটার কি করছি কেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কার সাথে তুলনা করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে পাই। আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করে নেব, তুলনা করে পাই। দেখো 2g সমান কত পাচ্ছি, দেখো 2g সমান কত হবে মাইনাস অফ 3p প্লাস 4, তাহলে g সমান কত হয় মাইনাস অফ 3p প্লাস 4/2 এটা বেরোয়, আর মাইনাস জি কত হবে 3p প্লাস 4/2 এটা বেরোয়। আচ্ছা 2fটা কত বেরোচ্ছে দেখো 2f এর সঙ্গে তুলনা করো কত হচ্ছে p মাইনাস 2 মাইনাস অফ p মাইনাস 2 অবভিয়াসলি মাইনাস অফ p মাইনাস 2, তাহলে f সমান কত হবে মাইনাস f সমান করে দাও p মাইনাস 2/2 ডাইরেক্ট। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত বেরোলো, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ সমান কত 3p প্লাস 4/2 কমা p মাইনাস 2/2। আমাদেরকে কি বলেছে যে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথের স্থানাঙ্ক কত, ঠিক আছে। আমরা ধরে নেব বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথের স্থানাঙ্ক হচ্ছে h, k, সঞ্চারপথের সমীকরণটা নির্ণয় করতে বলেছে, তাই তো। তাহলে আমরা কি ধরে নেব বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথের স্থানাঙ্কটা ধরে নেব h, k। তাহলে দেখো আমরা এই জায়গাটা জাস্ট করব, ধরি বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথের স্থানাঙ্ক h, k। তাহলে একবার কি হবে এই ভ্যালুটা সমান h আর এবার এই ভ্যালুটা সমান k, তাহলে কত হবে অতএব 3p প্লাস 4/2 সমান হচ্ছে h, আর কত হবে p মাইনাস 2/2 সমান হচ্ছে k। আর লক্ষ্য করো, তাহলে এখান থেকে আমরা দুটো থেকে p এর ভ্যালুটা বের করে নেব। তাহলে কত হবে 3p প্লাস 4 সমান কত হচ্ছে 2h, বা p সমান কত হবে 2h মাইনাস 4/3 এটা একটা পেলাম, ঠিক আছে। আর এখান থেকে কত p মাইনাস 2 সমান কত 2k, বা p সমান কত হচ্ছে 2 প্লাস 2k এটা বেরোচ্ছে। আরও লক্ষ্য করো p একটা পরিবর্তনশীল, এটা কি বলেছে p এর সব মানের জন্য p একটা পরিবর্তনশীল, যদি p টা পরিবর্তনশীল হয় তাহলে আমরা এখানে কি করবো দুটো p এর ভ্যালু ইকুয়াল করে নেবো। দেখো আমাদের স্পেসটা কম তো বোর্ডে, তো আমরা জাস্ট একটু ওই জায়গাটা মুছে নিচ্ছি, হ্যাঁ উপরটা মুছে নিচ্ছি, তোমরা এগুলো নোট করে নেবে। তাহলে কি হচ্ছে দেখো আমরা ভ্যালুটা বের করে নিচ্ছি এর, তাহলে p কত পেয়েছি 2h মাইনাস 4/3 আর p সমান কত 2 প্লাস 2k, অতএব দুটো ভ্যালু ইকুয়াল করে দিচ্ছি, অতএব 2h মাইনাস 4/3 সমান কত হবে 2 প্লাস 2k অবশ্যই, তাহলে 2h মাইনাস 4 সমান কত হবে 6 প্লাস 6k, বা 2h মাইনাস 6k সমান 10 অবশ্যই 6 প্লাস 4, বা h মাইনাস 3k সমান কত হবে 5 অর বা দিতে পারো। অতএব বিন্দুটির সঞ্চারপথের বিন্দুটির কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণটা কত হবে, অতএব বিন্দুটির নয় বৃত্তটির, ভুল বলছি, অতএব বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ কত হবে, এই যে জায়গায় আমরা কি বলি x আর k এর জায়গায় কত y, তাহলে x মাইনাস 3y সমান 5, এটা ছিল অ্যান্সার। ক্লিয়ার, এই ছিল অঙ্ক। চলো আমরা নেক্সট দেখি, বোঝা গেল অঙ্কটা কি করলাম। চলো তো স্টুডেন্টস চলো আমরা নেক্সট অঙ্কটা করবো। নেক্সট অঙ্ক বলছে আমাদের 28-এর অঙ্কটা করবো, ঠিক আছে। আমরা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে, যে অঙ্কগুলো মোটামুটি পরীক্ষাতে পড়ার চান্স আছে, আর যেটা আমি বললাম যে অঙ্কগুলো করতে মানে হচ্ছে না সেই অঙ্কগুলো আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে, হ্যাঁ। তো দেখো তো 26-27টা করাও, হ্যাঁ 28টা দেখো করাচ্ছি। কী বলেছে, তো বলেছে যে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 এরকম একটা বৃত্ত, আর একটা কি দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 5x প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস 0, এরকম দুটো বৃত্ত। এই দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। প্রথম কেস হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণটা নির্ণয় করতে। তারপর কি বলেছে দেখো, দেখা যে ওই জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু সংযোগ সরকার লম্ব, অবশ্যই এবং ওই জ্যাটা কি বলেছে বৃত্ত দুটোর যে কেন্দ্র আছে তাদের সংযোগ সরকার উপর লম্ব বলেছে, ঠিক আছে। তো আমরা একটা বৃত্তের জ্যায়ের সমীকরণ আমরা নির্ণয় করেছিলাম, তো একটা দুটো বৃত্তের সমীকরণ আমরা যখন এরকম পেয়েছিলাম মনে আছে, বৃত্তের কমন জ্যা মানে কোন অংশটা আমরা বলি অ্যাকচুয়ালি, এরকম দুটো বৃত্ত তো তাদের কমন জ্যা মানে সাধারণ জ্যা কোনটা হয়, এইটা হয় কি না।
তাহলে আমরা করেছিলাম দেখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy 2g1x সরি প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা করেছিলাম। আর একটা কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 সমান 0, এরকম দুটো বৃত্ত করেছিলাম, মনে আছে? তাহলে তাদের কমন যে বা সাধারণ যে সমীকরণ আমরা থিওরি করেছি, দেখবো থিওরি করলে বুঝতে পারবে কত হয়। আমরা কি করি, দুটো বিয়োগ করে দিই। আমরা দুটোকে কি করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগগুলো একই রেখে আমরা কি করে বিয়োগ করে দিই। সহগগুলো কিন্তু অবশ্যই একই রাখতে হবে। তাহলে দুটো বিয়োগ করে আমরা কত পাই, অ্যাকচুয়ালি 2 ইন্টু দেখো g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এটা হচ্ছে এই যেটা সমীকরণ। তাহলে এটা এবি দিলাম নাম, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস g1 কমা মাইনাস f1, এটা হচ্ছে মাইনাস g2 কমা মাইনাস f2, ঠিক আছে? এরকম ছিল। ক্লিয়ার? আমি জাস্ট থিওরিটা একটু বলে দিলাম। তাহলে তার কমন যে সমীকরণ কী করেছিলাম আমরা, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ দেখো একই রেখেছি, তারপর আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে ওই টার্মগুলো কেটে যাবে। কত হচ্ছে 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। সেম আমাদের অঙ্কটা আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। আমাদের সাধারণ যে সমীকরণটা নির্ণয় করতে হবে, এই অঙ্কটার কী বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 ইকুয়ালস টু 0, সেটা আমরা 1 নম্বর দিয়েছি। পরেরটা দেখো কী দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 5x প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। আমাদেরকে কী বলেছে, সাধারণ যে সমীকরণটা নির্ণয় করতে। তাহলে আমরা কী করবো, এর দেখো এই সহগগুলো একই করবো। তো এই সহগ এখানে এক্স স্কোয়ার সহগ 1 আছে, এখানে ওয়াই স্কোয়ার সহগ 1 আছে, তাহলে আমরা কী করবো, 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কত হবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5/2 ইন্টু এক্স প্লাস 3/2 ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এরপর আমরা দেবো 2 নম্বর। বুঝে যাচ্ছে কী করলাম? এরপর আমরা দিলাম 2 নম্বর, আমরা তখন 2 নম্বর দিইনি, ঠিক আছে? এইবার দেখো কী করতে হবে, বৃত্ত দুটির সাধারণ যে সমীকরণ নির্ণয় করতে বলেছি, আমরা জাস্ট বিয়োগ করে দিলাম। যে সূত্রটা বললাম দেখো ওই ফর্মেটে পড়ে গেছে। তাহলে আমরা কী লিখব, অতএব বৃত্ত দুটির সাধারণ জয়ের সমীকরণ। কিভাবে এই দুটো বিয়োগ করলে কিভাবে কি আসছে, এই যে সূত্রটা, এই যে থিওরিটা আমরা এখানে বললাম, তো সেটা তোমরা থিওরি পার্টে দেখতে পারো। সার্কেলের আমরা থিওরি পার্ট করা আছে আলাদা করে, হ্যাঁ? তো সেখানে দেখলে দুটো থিওরি পার্ট করেছি, সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। চলো, তাহলে বৃত্ত দুটির সাধারণ জয়ের সমীকরণ হবে, তাহলে দেখো এই দুটো বিয়োগ করে দিচ্ছি 1 নম্বর থেকে 2 নম্বর, অ্যাকচুয়ালি 1 নম্বর মাইনাস 2 নম্বর, হ্যাঁ এটা করে দিচ্ছি ডাইরেক্ট ক্যালকুলেশনটা। কত হবে তাহলে দেখো, মাইনাস 4x প্লাস 5/2 ইন্টু এক্স মাইনাস 10y মাইনাস 3/2 ইন্টু ওয়াই মাইনাস 7 মাইনাস 1 সমান 0। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আমরা কেটে দিচ্ছি, ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিলাম। তাহলে কত হচ্ছে মাইনাস 8 প্লাস 5, মানে এটা কত হচ্ছে মাইনাস 4 প্লাস 5/2, তো তাহলে কত হবে মাইনাস 3/2 ইন্টু এক্স মাইনাস 23/2 ইন্টু ওয়াই মাইনাস 8 সমান 0, মানে কত হচ্ছে 3x প্লাস, ভালো লক্ষ্য করো, যদি স্টেপ জাম্প করি 3x প্লাস ওয়াই, দেখো মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি বোথ সাইড, মাইনাসটাকে উঠিয়ে দিচ্ছি, প্লাস 23y হবে প্লাস 16 সমান 0 হবে। দেখো ভালো লক্ষ্য করো, 3x প্লাস 23y প্লাস 16 সমান 0, বাহ, ঠিক আছে? তাহলে এটা সমান কী হলো, বৃত্ত দুটির সাধারণ যে সমীকরণ। ক্লিয়ার? এত পর্যন্ত বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাকে একটু মুছতে হবে ব্যাপারটা। এবারে অঙ্কটা কী বলেছে সেটা আমরা করবো। চলো নেক্সট দেখি। তাহলে এটা একটা অ্যান্সার বেরোলো, হ্যাঁ অ্যান্সার সাধারণ যে সমীকরণ বেরিয়ে গেছে। এবার আমাদের কি বলেছে, যে ওই জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটি সমঞ্জস্য রাখা পর লম্ব। তাহলে আমাদেরকে কী চেয়েছে অ্যাকচুয়ালি, দেখো আমরা ছবিটা আবার আঁকবো একবার। এবার আমরা ছবিটা আমরা জাস্ট একবার আঁকছি, একটা বড় একটা ছোট হয়ে গেল, হ্যাঁ আচ্ছা চলো। ঠিক আছে, এবার দেখো ওই যে জ্যাটা, এই জ্যাটা মানে কি, এদের কমন কোড হচ্ছে এটা, তাই তো? এদের যে কমন কোড সাধারণ যে, এটা যদি এ বি নাম দিই সাপোজ, এটার নাম দিচ্ছি সাপোজ সিডি, চলো, হ্যাঁ। তাহলে দুটো বৃত্ত দেওয়া আছে তো, তাহলে এই যে বলেছে এই যে জ্যাটা, এই যে কেন্দ্র দুটোর সংযোগ সরলরেখার লম্ব, মানে এ বিটা লম্ব সিডি তোমাকে দেখাতে হবে। তোমাদেরকে কি দেখাতে হবে, যে এ বিটা লম্ব সিডি। আচ্ছা তোমরা তো ক্লাস 10 এই রিসেন্ট পড়ে এসছো, তাই তো? ক্লাস 10 এরকম একটা থিওরি ছিল, তো আমাদের বৃত্তের 3 নম্বর চ্যাপ্টার মনে হয়, সেখানে এই থিওরিটি ছিল এবি লম্ব সিডি। তাহলে যাই হোক, তাহলে এবি লম্ব সিডি দেখাতে হলে আমাদেরকে কী করতে হবে, অ্যাকচুয়ালি
এই সি কেন্দ্রটা আর এই ডি কেন্দ্রটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তো আমাদের দুটো বৃত্ততে দেওয়া আছে, ওখান থেকে আমরা কেন্দ্রগুলো নির্ণয় করে নেবো। ভালো করে লক্ষ্য করো কী করে বলতে চাইছি আমি। আর এই যে এবি জেটা সমীকরণটা এটাই তো 3x প্লাস 23y প্লাস 16 সমান 0 অবভিয়াসলি। আর এই যে সি কেন্দ্র আর ডি কেন্দ্র বের করে নিচ্ছি, এই সিডি বাহু দুটো সংযোগ সরলরেখা সমীকরণ আমরা নির্ণয় করে নেবো, আমরা সরলরেখা চ্যাপ্টার করেছি। তারপর এই যে সিডি বাহুর প্রবণতা আর এবি বাহুর প্রবণতা, এদের দুটোর গুণফলটা যদি -1 দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা বলে দেবো যে দুটো সরলরেখা পার্শ্বলম্ব। বোঝা যাচ্ছে কি বলছি? ভালো করে বোঝো, স্টেপ বাই স্টেপ করলেই হবে। তাহলে এই সমীকরণটা 1 নম্বর 2 নম্বরের দুটো সমীকরণকে আমরা তুলনা করবো কার সাথে? x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে x² + y² + 2gx + 2fy, এগুলো স্কোয়ার, হ্যাঁ, + 2fy + c = 0 এর সঙ্গে তুলনা করে কি পাচ্ছি দেখো। 2g সমান কথাবার্তা কত পাচ্ছি? -4, মানে কত? -g সমান হচ্ছে 2, -g বের করবো আমরা। আর এখানে কত পাচ্ছি? 2f সমান -10 আর -f সমান কত? 5, সরি -f সমান 5 পেলাম তো। তাহলে 1 নম্বর সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কত পাচ্ছি? 1 নম্বর সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক মানে 1 নম্বর বৃত্তের সমীকরণ নয়, বৃত্ত ওটা তো, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত পাচ্ছি? 2,5। এটাকে নাম দিচ্ছি আমি সাপোজ, চলো সি, হ্যাঁ, সি সমান হচ্ছে 2,5, এটা নামই দিয়ে দিলাম একটা। চলো আচ্ছা, এবারে 2 নম্বর বৃত্তটা কী পাবো দেখো। এটাকে যদি তুলনা করা হয় কত হবে? 2g সমান কত পাচ্ছি? -5/2, g সমান হচ্ছে -5/4, -g সমান 5/4। চলো এখানে কত পাচ্ছি? 2f সমান হচ্ছে 3/2, f সমান হচ্ছে 3/4। তাহলে এর কেন্দ্র স্থানাঙ্ক -g, -f, তাহলে -f সমান কত? -3/4। হ্যাঁ, আমরা কী করি দূরে যে কোনো বৃত্তের -g, -f বের করা হয় যে কোনো বৃত্তের সমীকরণটা করলে, জানো তো? ঠিক আছে, জাস্ট জিনিসগুলো বুঝলেই হবে, আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবে দেখো। ঠিক আছে, তাহলে বেশি চাপ নেওয়ার দরকার নেই। তো 2 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 2 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এটাকে সবাই ধরে নিয়েছি, কত ধরেছি? ডি ধরে নিয়েছি, তাই তো। ডি সমান কত হলে কত হবে? তোমার 5/4, -3/4। ভালো করে লক্ষ্য করো, আমাকে কিন্তু একটু মুছতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর এবি সরলরেখা সমীকরণটা কত? এবি সরলরেখা সমীকরণটা আমরা এখানে জাস্ট ছবিটাতেই একটু লিখে দিচ্ছি, কত হবে? 3x + 23y + 16 সমান 0। মানে এবি সরলরেখা বলতে এবি যেটা সাধারণ যায় তার সমীকরণটা। ঠিক আছে, চলো এইবার দেখো আমরা জাস্ট উপরটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা মুছতেই হচ্ছে, তাছাড়া স্পেস নেই। এই বোর্ডটা আমাকে একটু বড় করতে হবে। ঠিক আছে, প্ল্যান আছে আগে। তো দেখো, হ্যাঁ, তো আমরা কি বলছি, হ্যাঁ, এবি সি ডি দুটো বের করে নিয়েছি। দেখো সি ডি দুটো কেন্দ্র আমরা বের করে নিয়েছি, হ্যাঁ। তাহলে এই দুটো কেন্দ্র দিয়ে পাস করে, মানে সি ডি দুটো বিন্দু দিয়ে পাস করে এরকম সংযোগ সরলরেখা সমীকরণ নির্ণয় করে নেব। তাহলে সি 2,5 ও ডি কত বেরিয়েছি? 5/4, -3/4 বিন্দু দুটির সংযোজক সরলরেখা সমীকরণ। আচ্ছা, তো তোমাদেরকে স্ট্রেট লাইন জানতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড। ঠিক আছে, তো স্ট্রেট লাইন আমরা স্ট্রেট লাইনও আমরা করেছি। ঠিক আছে, তো স্ট্রেট লাইন তোমরা দেখবে, হ্যাঁ। তো কেউ স্ট্রেট লাইন দেখে হয়তো সার্কেল দেখছো, সেটাও হতে পারে। তো সংযোগ সরলরেখা সমীকরণ কী হবে আমরা জানি, x1 y1 আর x2 y2 এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা সমীকরণ কী হয়। দেখো আমি প্রত্যেকটা থিওরি, মানে প্রত্যেকটা অঙ্ক হয়তো টাইম লাগে বলার আগে আমি কিন্তু থিওরিগুলো বলে দিই আবার যে কী ব্যাপারটা। ঠিক আছে, তাহলে তোমরা রিলেট করতে পারবে ব্যাপারটা। তাহলে কথা হয় y - y1/x - x1 সমান কথা হয় y2 - y1/x2 - x1। তাহলে কী হবে? y - y1 মানে কত? +3/4 এখানে ডিভাইড বাই x - x1 মানে কত? x - 5/4 সমান কত হবে? y2 - y1/x2 - x1। y2 - y1 মানে কত? বা তুমি এই সরলরেখাটার তুমি প্রবণতা নির্ণয় করে দিলেও হতো, এই কী ব্যাপার। চলো করে দিচ্ছি। এই সংযোগ সরলরেখা সমীকরণটা নির্ণয় না করে যদি আমরা এর প্রবণতাটা নির্ণয় করে দিই, এর প্রবণতা কত হয়? প্রবণতাটা নির্ণয় করে দাও। চলো, এত কিছু করার দরকার নেই, সমীকরণটা দরকার নেই, আমাদের প্রবণতাটা দরকার। এই সরলরেখা প্রবণতা, চলো প্রবণতা কত হবে? y2 - y1/x2 - x1 হয়। তাহলে কত হবে? -3/4
-5 ডিভাইড বাই 5 × 4 -2, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় তোমার -3 - 20 মানে -23/4 ইন্টু 4 বাই কত হবে 5 - 8 -3, তাহলে কত 23/3 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে 23/3, আর এটাকে আমরা ধরে নিচ্ছি সাপোজ M1। চলো এই প্রবণতা নির্ণয় করেছি, কারণ প্রবণতা দরকার আমাদের, সমীকরণটা দরকার নেই, আর সমীকরণটা বের করলে ওখান থেকে প্রবণতা নির্ণয় করা যায়, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, আর এবি, এই যে এবি সাধারণ যেটা, তার সমীকরণটা তো জানি, অর্থাৎ এবি সাধারণ যে এর প্রবণতা কত হবে, প্রবণতা M2 সমান কত হবে বলো। আমাদের সমীকরণটা কী ছিল, 23y সমান -3x প্লাস -16, এটা হবে। দেখো আমাদের সমীকরণটা ছিল 3x প্লাস 23y প্লাস 16 সমান 0, তো আমরা লিখতে পারি 23y সমান -3x -16। তাহলে এখান থেকে y সমান কত লেখা যায়, আমরা কি করি একটা সমীকরণকে y = mx + c আকারে যদি তুলনা করে দিই, সেখান থেকে আমরা প্রবণতাটা পেয়ে যাই। তাহলে y সমান কত হবে এখান থেকে -3/23x -16/23, তাহলে এর প্রবণতা কত পাচ্ছি -3/23, ভালো করে লক্ষ্য করো -3/23, তাহলে এটা পেলাম M2। দুটো প্রবণতা আমরা নির্ণয় করে নিয়েছি, এই দুটো প্রবণতার গুণফলটা কত হবে দেখো, অর্থাৎ M1 × M2 সমান কত হবে 23/3 ইন্টু -3/23, তাহলে কত হবে -1, ভালো করে লক্ষ্য করো। তাহলে কী হয়ে গেল আমাদের, তাহলে দেখো যে এবি বাহুর প্রবণতা আর এই যে এবি সাধারণ জের প্রবণতা, সিডি সাধারণ জের প্রবণতা, এই দুটো গুণফলটা কী হলো -1। তাহলে আমরা কি বলবো যে এবি সাধারণ যে সি আর ডি বিন্দু দুটি সংযোগ রেখার লম্ব, অতএব উত্তরটা লিখে দাও। অতএব সাধারণ যে অতএব এখানটা লিখে দাও এবি লম্ব সিডি, ঠিক আছে, এটা লিখে দিতে পারো। অথবা সাধারণ যে টি বৃত্তের কেন্দ্র দুটির লাস্টে উত্তরটা লিখব, বৃত্তের কেন্দ্র দুটির সংযোজক সরেখার উপর লম্ব, সংযোজক সরেখার উপর লম্ব, প্রুভড। সাধারণ যেটা কি হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্র দুটির সংযোজক সরেখার লম্ব, কীভাবে এলো বোঝা গেলো, স্টেপ বাই স্টেপ করে দিলাম। দেখো যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে তাও বলবে। হ্যাঁ, নেক্সট দেখি চলো। তো স্টুডেন্ট দেখো এরপর আমরা নেক্সট অঙ্ক যেটা 29, ঠিক আছে, 29-এর অঙ্কটা দেখো আমরা বোঝাবো। 29-এর অঙ্কটা কী বলেছে, যে মূল বিন্দুগামী এবং কি বলেছে দুটো বৃত্ত সমীকরণ দেওয়া আছে, এবং ও বৃত্ত দুটি ছেদবিন্দুগামী, এবং হ্যাঁ মূল বিন্দুগামী এবং দুটো বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্ত দুটি ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো অঙ্কটা করে দিচ্ছি, দেখো অঙ্কটা স্টেপ বাই স্টেপ বললে বুঝতে পারবে। দেখো তাহলে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কী হয় আমরা করেছিলাম দেখো থিওরিতে, x² + y² + 2g1x + 2f1y + c1 = 0, আর এটা না সরি x1² + y1² + 2gx1 + 2f1y + c1, এটা করেছিলাম x2² + y2² + 2g2x + 2f2y + c2 = 0। এই দুটো বৃত্তের ছেদবিন্দু বৃত্তের সমীকরণ কী করেছিলাম, প্রথম বৃত্তের সমীকরণটা প্লাস k × দ্বিতীয় বৃত্তের সমীকরণটা সমান 0, এটা আমরা করেছিলাম দেখবে থিওরিতে। ঠিক আছে, সেম এখানেও যে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা ছেদবিন্দু বৃত্তের সমীকরণ কী করবো, প্লাস k × এটা করবো, এবং সেটা কি বলেছে যে সমীকরণটা আমরা পাচ্ছি, ছেদবিন্দু বৃত্তের যে সমীকরণটা পাচ্ছি সেটা কি বলেছে, মূল বিন্দু দিয়ে পাস করে, মূল বিন্দুগামী। মূল বিন্দু মানে আমরা কি জানি 0,0 বিন্দু দিয়ে পাস করে। তাহলে আমরা ওখান থেকে আমাদের কী হবে বলো তো, আমরা k এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো, সেই k এর ভ্যালুটা আমরা পুট করলে আমরা ছেদবিন্দু বৃত্তের সমীকরণটা নির্ণয় করে নিতে পারবো। এই ছিল অঙ্কের মূল জিনিসটা। এবারে দেখো আমি অঙ্কটা কী করেছি, তাহলে বৃত্তের সমীকরণ কী দিয়েছে, x² + y² - 4x - 8y + 16 0, 1 নম্বর 2 নম্বর দুটো বৃত্ত আমরা লিখেছি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করেছি। দেখো তাহলে 1 নম্বর এবং 2 নম্বর বৃত্ত দুটি ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কী হবে, তাহলে দেখো প্রথম বৃত্তটা প্লাস k × দ্বিতীয় বৃত্তটা সমীকরণ সমান 0। ক্লিয়ার, তুমি বোঝা গেছে। এবার দেখো এবার কী করছি, অর্থাৎ 1 + k × x², এখানে x²টা কমন নিয়েছি, প্লাস 1 + k × y² প্লাস 6k - 4 × x প্লাস -8 + 4k × y, দুটোই মাইনাস ছিল, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, প্লাস 16 - 3k = 0। ক্লিয়ার, এটা ছিল আমার 3 নম্বর বৃত্ত। কি বলেছে যে বৃত্তটা মূল বিন্দুগামী এবং এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এই দুটো বৃত্তের যে ছেদবিন্দুগামী বৃত্তটা সেটা কি বলেছে, মূল বিন্দু দিয়ে পাস করে, মূল বিন্দুতে। তাহলে 3 নম্বর বৃত্তটা অবশ্যই মূল বিন্দুগামী, যেহেতু বলা আছে, যেহেতু মানে কি অর্থাৎ কি মূল বিন্দুগামী মানে কথা, অর্থাৎ 0,0 বিন্দুতে পাস করে, মানে x এর জায়গায় 0 আমরা y এর জায়গায় 0 পুট করবো। ঠিক আছে,
তো দুটো জায়গায় যদি এক্সের জায়গায় 0 ওয়াই জায়গায় 0 পুট করে মানে ভ্যালুটা কত বেরোচ্ছে 16 মাইনাস 3 কেস 0, মানে আমরা কী পাচ্ছি কেস হচ্ছে 16/3। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ অঙ্কটা বোঝা যাচ্ছে বলে আমি করে দিয়েছি, ঠিক আছে, বুঝতে পারবে দেখো। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে? বৃত্তের সমীকরণ আমরা কে ভ্যালুটা জাস্ট এই জায়গাটাতে পুট করে দিচ্ছি, এখানে পুট করতে পারবো, এখানে পুট করতে পারবো, আমরা ভ্যালুটা পুট করেছি যে কোনো একটা জায়গায়। কে ভ্যালুটা এখানে পুট করেছি দেখো 1 + 16/3 × x² + 1 + 16/3 × y² + 6 * 16/3 - 4 × x মাইনাস পুরো ভ্যালু পুট করা আছে, এখানে 16 - 16 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে 19/3 × x² + 19/3 × y², এখানে ক্যালকুলেশন করা আছে 96/3 - 12, মানে এটা হয় 84/3 × x, আর এটা কথা 8 + 64/3 মানে 64 আর 24 হয় 88, ঠিক আছে। 88/3 × y = 0, সিম্পল জাস্ট ক্যালকুলেশন করা আছে। তো এটা আমাদের বেরিয়ে গেছে অ্যান্সার, কী বেরোলো 19x² + 19y² + 84x - 88y = 0। ক্লিয়ার? এই ছিল আমাদের 29-এর অঙ্ক। চলো নেক্সট দেখি, বোঝা গেল ব্যাপারটা? চলো। তো স্টুডেন্টস দেখো আমরা 31-এর অঙ্কটা করে দেবো। 31 অঙ্কটা আমরা করে দিয়েছি যদিও, তো বুঝতে পারবে এটা, এই জন্য করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা 31 অঙ্কটা কী বলেছে দেখো, যে a 3,0 ও b - 3,0 এই দুটো বিন্দু কী বলেছে, দুটো প্রদত্ত বিন্দু এবং p একটি গতিশীল বিন্দু, p একটা গতিশীল বিন্দু বলা আছে। p এর সব অবস্থানে কী বলেছে, ap সমান হচ্ছে 2bp, এটা বলা আছে, ঠিক আছে, ap সমান 2bp বলা আছে। তাহলে দেখাও যে p বিন্দু সঞ্চারপথের একটা বৃত্ত এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা আমাদের অঙ্ক। তাহলে আমরা কী করবো, এটা গতিশীল বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নেবো, যেটা আমরা সঞ্চারপথে করি, আমরা গতিশীল বিন্দু স্থানাঙ্কটা ধরে নিচ্ছি ph, k। ওকে, আচ্ছা তাহলে আমরা a 3,0 থেকে ph, k বিন্দু দূরত্ব নির্ণয় করবো, মানে এপিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা দূরত্ব নির্ণয় সূত্র জানি, x1 y1 আর x2 y2 দুটো বিন্দু যদি হয় তাহলে দূরত্ব নির্ণয় সূত্র কি হয়, √(x1 - x2) + y1 - y2) এটা আমরা জানি। তাহলে এপি সমান কত হচ্ছে √(h - 3) + k - 0). ক্লিয়ার? আচ্ছা দেখো নেক্সট দেখো, তাহলে এবার এপি নির্ণয় করে নিয়েছি, আমরা বিপিটাও নির্ণয় করে নেবো। b - 3,0 বিন্দু থেকে ph, k বিন্দু দূরত্ব কত হবে, bp সমান √(h + 3) h মাইনাস ও -3 মানে h + 3 হচ্ছে + k - 0), ঠিক আছে। স্টেপ বাই স্টেপ করছি আমরা। আচ্ছা আমাদেরকে কী দেওয়া আছে, এপি সমান 2bp, ঠিক আছে। √(h - 3) + k² সমান কত 2 × √(h + 3) + k²। একদম ইজি ক্যালকুলেশন আমরা কী করেছি, বর্গ করে নিয়েছি। আমরা যদি স্কোয়ার করে দিই বোথ সাইড, তাহলে আমরা কত পাবো দেখো, এইখানে স্কোয়ার করলে কি এই পুরো টার্মটা উঠছে, মানে এই স্কোয়ার রুটটা উঠবে, হ্যাঁ। তাহলে কত h - 3) + k² সমান কত 4 × এখানে স্কোয়ার রুটটা উঠছে কত √(h + 3) + k²। ক্লিয়ার? তারপর আমরা ক্যালকুলেশন করবো, এটা কত h² - 6h + 9 + k² তখন 4 × কত হচ্ছে, এটা পেলাম। তাহলে লাস্টে আমরা কী পাচ্ছি 3h² + 30h + 3k² + 20 = 0, হ্যাঁ তোমরা করে নাও। তাহলে এখানে কত পাচ্ছি h² + k² + 10h + 9 = 0। তাহলে এটা আমরা পেলাম লাস্ট ক্যালকুলেশন আমরা। তাহলে পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ কী হবে, আমরা সঞ্চারপথের সমীকরণ কী বলেছিলাম, h এর জায়গায় x আর k এর জায়গায় y পুট করে দেবো আমরা। তাহলে কত হবে x² + y² + 10x + 9 = 0। এটা ছিল আমাদের একটা বৃত্তের সমীকরণ। অবশ্যই পি বিন্দু সঞ্চারপথটা তাহলে কী হলো, সেটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ। আমরা কী জানি, বৃত্তের সমীকরণ, নর্মাল বৃত্তের সমীকরণ কী হয়, x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হলো, ঠিক আছে। তাহলে পি বিন্দু সঞ্চারপথটা একটা বৃত্তের সমীকরণ আমাদের প্রুফ হয়ে গেছে। এবার আমাদের কী বলেছে দেখো, যে এই বৃত্তটার ব্যাসার্ধটা নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ আমরা পেয়েছি। তাহলে বৃত্তটা আমাদের কী বলেছে, ব্যাসার্ধের সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে। তো আমরা কী করবো দেখো, জাস্ট আমরা এই জায়গাটাতে একটু করে দিচ্ছি ছোটো করে, হ্যাঁ। তাহলে দেখো x² + y² + 10x + 9 = 0। তাহলে একে আমরা তুলনা করবো কার সাথে বলো, আমরা কি জানি x² + y² + 2gx + 2fy + c = 0। ক্লিয়ার? এর সাথে আমরা তুলনা করি, তাহলে এখান থেকে কী পাচ্ছি 2g সমান কত 10 মানে কত g সমান হচ্ছে 5, আর এখানে 2f সমান কত 0 মানে f সমান 0, আর cটা কত c সমান হচ্ছে 9। তাহলে ব্যাসার্ধ কত হয়, মানে এখানে কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রের স্থানাঙ্ক তো কত হচ্ছে -g, -f মানে কত -5,0। ক্লিয়ার? আচ্ছা ব্যাসার্ধ কত হবে, √g² + f² - c আমরা জানি। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান √g² + f² - c। g² মানে কত হবে বলো, √25 + 0 আর -c মানে কত -9, অবশ্যই মানে কত 25 মানে কত √16, √16 মানে কত ব্যাসার্ধ 4 একক বেরিয়ে গেল। তাহলে এই যে ব্যাসার্ধ সেটা কত বেরোলো 4 একক। এটা আমরা এই সাইডে ক্যালকুলেশন করলাম। তাহলে এই ছিল তোমাদের 31-এর অঙ্ক। চলো আমরা নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো এবার আমরা করবো 33-এর অঙ্কটা। দেখো 33 অঙ্কটা কী বলেছে, 32-এর অঙ্কটা আমরা দিয়ে দেবো, হ্যাঁ। 33 অঙ্কটা কী বলেছে দেখো, থিতা যেসব মানের জন্য y সমান হচ্ছে x tan থিতা এবং x sin q + y cos q থিতা সমান হচ্ছে a sin থিতা cos থিতা, এই সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ একটা বৃত্ত। আচ্ছা থিতা যেসব মানের জন্য প্রমাণ করা আছে,
প্রমাণ করতে হবে যে দুটো সরলরেখার ছেদবিন্দু সঞ্চারপথের একটা বৃত্ত হবে, মানে একটা বৃত্তের সমীকরণ হবে, ঠিক আছে। আর বৃত্তটার সমীকরণটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা চলো তাহলে কী করবো দেখো। তাহলে দুটো সরলরেখা ধরেছি, এই দুটো সরলরেখার ছেদবিন্দু সঞ্চারপথের স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এইচ কমা কে, যেটা আমরা জানি। আমরা সঞ্চারপথ বললে আমরা এইচ কমা কে ধরি, আর বললাম সঞ্চারপথের সমীকরণ যখন আমাদের নির্ণয় করতে হয়, এই যে জায়গায় এক্স আর কে জায়গায় ওয়াই আমরা পুট করি, ঠিক আছে। তাহলে প্রদত্ত সরলরেখা সমীকরণ কী ধরলাম, ওয়াই সমান এক্স tan থিটা, হ্যাঁ। 1 নম্বর 2 নম্বর আমরা ধরেছি। 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা দুটো ছেদবিন্দু সঞ্চারপথের স্থানাঙ্ক আমরা কত ধরে নিয়েছি, এইচ কমা কে ধরি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, কে সমান কত হবে, এইচ tan থিটা, অবশ্যই ওয়াইয়ের জায়গায় কে আর এই এক্সের জায়গায় এইচ, তাহলে কে সমান হচ্ছে এইচ tan থিটা আর এইচ সাইন কিউ থিটা প্লাস কে কস কিউ সমান হচ্ছে এ সাইন থিটা কস থিটা। তো এটা আমরা ক্যালকুলেশন করবো। আমরা কী করবো, এখানে কে এর ভ্যালুটা এখানে পুট করবো। দেখো তাহলে কী করছি, বা এইচ সাইন কিউ থিটা প্লাস কে এর ভ্যালু কত, এইচ ইন্টু tan থিটা, তাই তো। তো এইচ tan থিটাই করে দিচ্ছি চলো, ইন্টু কস কিউ থিটা সমান হচ্ছে এ সাইন থিটা কস থিটা, বা এইচ সাইন কিউ থিটা প্লাস এইচ tan থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস কিউ থিটা সমান হচ্ছে এ সাইন থিটা কস থিটা, অবভিয়াসলি। তাহলে এখানে কস থিটা তোমার কেটে গেল, কত হচ্ছে কস স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা এখানে কী করবো, বা এখান থেকে এইচ সাইন থিটাটা দেখো কমন নিয়ে নেবো আমরা। তাহলে এইচ সাইন থিটা কমন নিলে কী পাচ্ছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তোমার কত, এ সাইন থিটা কস থিটা। তাহলে বা এইচ সাইন থিটা ইন্টু 1 সমান কত, এ সাইন থিটা কস থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান আমরা কী জানি, ত্রিকোণমিতি 1। তাহলে দেখো এখানে সাইন থিটা নামটা কাটছে, বা এইচ সমান কত পেলাম আমরা, এ কস থিটা। তো এটা আমরা দিচ্ছি সাপোজ নাম্বার 4, ক্লিয়ার। আমরা কে এর ভ্যালুটা বের করে নেব ফ্রম 3। তাহলে এখানে আমরা কী করেছি, একটা ভ্যালু পুট করেছি, সরি এটাই আমরা ভ্যালু পুট করেছি। দেখো যেহেতু ফ্রম 3 এখানে লিখে দেবো ফ্রম 3, এখন এই সময় tan থিটা ভ্যালুটা পুট করা হয়েছে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা 3 নম্বর থেকে আমরা কী পাবো, ফ্রম 3 ইউজিং 4 আমরা কী পাচ্ছি, কে এর ভ্যালুটা নির্ণয় করে নিচ্ছি। কে সমান কত, এইচ tan থিটা, তো কে সমান হচ্ছে এইচ tan থিটা। তাহলে এইচের ভ্যালু কত, এ কস থিটা, অবশ্যই। আর tan থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটা কাটছে কত, এ সাইন থিটা পাচ্ছি। তাহলে কত পেলাম, কে সমান হচ্ছে এ সাইন থিটা, ভালো করে লক্ষ্য করো, এটাকে দিলাম 5 নম্বর। আর এখানে কত পাচ্ছি, এইচ সমান হচ্ছে এ কস থিটা, ঠিক আছে। এবার দেখো আমরা স্টেপটা কী করছি, দেখো জাস্ট এই জায়গাতে করে দিচ্ছি দেখো। আচ্ছা 4 আর 5 নম্বর আমরা কী করবো, স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে কত হবে, তাহলে কত 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, বাকি লিখবো যে 4 নম্বর আর 5 নম্বরের উভয় পক্ষকে বর্গ করে যোগ করে পাই, কত পাচ্ছি, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান, ভালো করে লক্ষ্য করো, কত পাবো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে কত পাচ্ছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে তোমার এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কত হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা পেলাম। তাহলে দেখো এবারে যদি পেয়ে গেলাম, তাহলে আমরা এর সঞ্চারপত্রের স্থানাঙ্ক তাহলে কত হবে, এর সঞ্চারপত্রের স্থানাঙ্ক কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার। অতএব সরলরেখা দুটির সঞ্চারপথের সঞ্চারপথের সমীকরণ, সরলরেখা দুটির ছেদবিন্দু সঞ্চারপথের সমীকরণ, কী দিয়েছে, সরলরেখা দুটির ছেদবিন্দু সঞ্চারপথ, হ্যাঁ এটা ছেদবিন্দুর কথাটা লিখবে। সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, অবভিয়াসলি। আমার সেটা অবশ্যই কি একটা বৃত্তের সমীকরণ, অবশ্যই সেটা একটা বৃত্তের সমীকরণ, সেটি এটি একটি বৃত্তের সমীকরণকে নির্দেশ করে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কার সমীকরণ, ঠিক আছে, অবশ্যই এটা বৃত্তের সমীকরণ, যেটা মূলবিন্দু দিয়ে পাস করে এবং তার ব্যাসার্ধটা এ হয়, এটি একটি বৃত্তের সমীকরণ, প্রুভড। এই ছিল আমাদের অঙ্ক, ক্লিয়ার। তাহলে সেদিন বৃত্তের সমীকরণ এটাই বেরোলো। চলো তাহলে নেক্সট দেখি এবার আমরা। তো স্টুডেন্টস দেখো আমরা করাবো 36 অঙ্কটা দেবো, ঠিক আছে, সরি হ্যাঁ 35 অঙ্কটা, সরি 35 অঙ্কটা কী বলেছে দেখো,
বলেছে যে প্রমাণ করে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের উপরিস্থিত x1, y1 ও x2, y2 বিন্দু দুটির দূরত্বের বর্গের মান এটা একটা দেওয়া আছে, বের করতে হবে। বলছে একটা সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, তার উপর অবস্থিত দুটো বিন্দু কি আছে, একটা x1, y1 আর একটা x2, y2, জাস্ট একটা ছবি এঁকেছি, ঠিক আছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা বৃত্ত আছে, তার উপর অবস্থিত x1, y1 আর x2, y2 দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দুর দূরত্ব, তাদের যে বর্গটা, তার একটা মান আমাদেরকে এখানে নির্ণয় করতে বলেছে। কত বলেছে, 2 × a স্কোয়ার মাইনাস x1, x2 মাইনাস y1, y2, জাস্ট একটা ক্যালকুলেশন, ঠিক আছে। তো আমরা কি করেছি, বৃত্ত সমীকরণ কি করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু স্কোয়ার করলাম, x1, y1 বিন্দু 1 নম্বর বৃত্তের উপর অবস্থিত মান কত, x1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার জানি, x2, y2 বৃত্তের উপর অবস্থিত মান কত, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, 3 নম্বর করলাম, ঠিক আছে। এবার কি করেছি, x1, y1 আর x2, y2 দুটো বৃত্ত নিয়েছে, তো সেই দুটো বৃত্তের দূরত্ব তাদের বর্গটা করতে হবে। তাহলে দুটো বিন্দু দূরত্বের বর্গ কত হবে, √(x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার পুরোটার স্কয়ার, অবশ্যই। তাহলে জাস্ট একটা ক্যালকুলেশন করবো, তখন আমাদের রুটটা উঠে যাবে, শুধু পড়ে থাকছে কত, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। কারণ কি বলেছে, এদের দূরত্বের বর্গ, এদের দূরত্ব এটা হয়, তার বর্গ মানে রুটটা উঠে যাচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার মাইনাস 2x1 x2, আর কত হচ্ছে প্লাস y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার মাইনাস 2y1 y2। তাহলে কত পাচ্ছি দেখো, x1 স্কয়ার প্লাস x1 স্কয়ার প্লাস y1 স্কয়ারটাকে আমরা এক জায়গায় লিখছি, প্লাস x2 স্কয়ার প্লাস y2 স্কয়ারটা আমরা এক জায়গায় লিখছি, কারণ আমরা ভ্যালুটা জানি, মাইনাস 2 × মাইনাস 2x1 x2 মাইনাস 2x1 x2 মাইনাস 2y1 y2 রেখে দাও, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা কত হয়, a স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো, আর এর ভ্যালুটা কত হয়, a স্কোয়ার, কারণ আমাকে দেখো ফ্রম 2 and 3, আমরা ফ্রম 2 and 3 থেকে ভ্যালুগুলো আমরা পুট করছি, ঠিক আছে। মাইনাস 2x1 x2, এটা x1 x2 হবে, হ্যাঁ, মাইনাস 2y1 y2, তাহলে এটা 2a স্কোয়ার হচ্ছে, তাহলে 2a স্কোয়ার মাইনাস, তাহলে এটা 2 কমন নিয়ে নিচ্ছি, কত 2 × a স্কোয়ার মাইনাস x1 x2 মাইনাস y1 y2, এটাই মনে হচ্ছে তোমাদের শেষ, হ্যাঁ, প্রুভড, ক্লিয়ার হয়ে গেল। এই ছিল তোমাদের 35-এর অঙ্ক, জাস্ট ভ্যালু পুট করালে একদম ইজি অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট দেখি, আর দুটো অঙ্ক করাবো, তাহলে তোমাদের মোটামুটি শেষ। চলো 4 মার্কস শেষ, তারপর 5 মার্কস করাবো। অবশ্যই তোমরা একটা পজিটিভ এনার্জি দেবে, অবশ্যই তোমরা লাইক করবে, হ্যাঁ, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ঠিক আছে। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে, আর অবশ্যই টেলিগ্রামে জুড়তে পারো, হ্যাঁ, টেলিগ্রামে জুড়লে তোমরা বুঝতে পারবে কখন কি ভিডিও আসছে, এটা বলা যাবে, হ্যাঁ। আমরা 1K সাবস্ক্রাইবার না হলে আমরা বলতে পারবো না কখন কোন ভিডিওটা আসবে, হ্যাঁ, বা কোনটা পড়াবো। তো টেলিগ্রামে তোমরা ডিরেক্ট যদি জয়েন করো, সেখানে আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো, এরপর করবো আমরা 36 অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখো কি বলেছে, যে একটা বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, তারপর কি বলেছে, বৃত্তটি 3x প্লাস 4y প্লাস 8 = 0 সরলরেখা থেকে যে জ্যাকে খণ্ডিত করে তার দৈর্ঘ্য হচ্ছে 6 একক বলা আছে, ক্লিয়ার, এটা বলা আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করবো দেখো, স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা দেখো, বৃত্তটার দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, মানে কত, বৃত্তের দুটো ব্যাস অবশ্যই কেন্দ্র দিয়ে ছেদ করে, মানে আমরা ওর কেন্দ্রের ছেদবিন্দু স্থানাঙ্কটা আমরা, মানে কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা নির্ণয় করে নিতে পারবো। ও ছেদবিন্দু যেটা স্থানাঙ্ক সেটাই কেন্দ্রের স্থানাঙ্ক হবে, অবভিয়াসলি তোমরা জানো, এটা তো সিম্পল কনসেপ্ট। দুটো বৃত্তের ব্যাস অবশ্যই তার কেন্দ্র দিয়ে যায়, তাহলে এদের যে ছেদবিন্দু স্থানাঙ্ক সেটা অবশ্যই ওর কেন্দ্রের স্থানাঙ্ক হবে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা ওই স্টেপটাই করেছি, যে দুটো বৃত্তের ব্যাসের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের 1 নম্বর আর 2 নম্বর বৃত্তের 1 নম্বর 2 নম্বর ব্যাসের, মানে ব্যাসের সমীকরণ দেওয়া আছে, ব্যাসের ছেদবিন্দু স্থানাঙ্ক কত, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক কত বেরিয়েছে, আমাদের ক্যালকুলেশন করেছি 1,1 বেরিয়েছে। চলো ঠিক আছে, এতদূর পর্যন্ত আমাদের জানা, এতদূর পর্যন্ত আমাদের জানা। এরপর আমরা কী করবো, তোকে ছবি আঁকবো, ছবি না আঁকলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে না। আমাদেরকে কি বলেছে, যে বৃত্তটি 3x প্লাস 4y প্লাস 8 = 0 সরলরেখাকে যে জ্যাকে খণ্ডিত করে তার দৈর্ঘ্য হচ্ছে 6 একক বলা আছে। তাহলে আমরা একটা ছবিটা আঁকি, তাই তো। চলো, তাহলে এটি একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা নির্ণয় করে নিয়েছি। কেন্দ্রের স্থানাঙ্কটা আমি সাপোজ C দিচ্ছি, এই কেন্দ্রের স্থানাঙ্ক কত, 1,1, এটাকে কেন্দ্রের স্থানাঙ্ক C = 1,1 ধরলাম। একটা সরলরেখা জ্যাকে খণ্ডিত করে গেছে, একটা সরলরেখা আমি সাপোজ নাম দিচ্ছি XY, একটা সরলরেখা, বা AB একটা সরলরেখা, ঠিক আছে, AB XY সরলরেখাটা, XY সরলরেখা AB জ্যাকে, XY সরলরেখা, হ্যাঁ, এটা জ্যাকে খণ্ডিত করে গেছে। কী বলছে, তার দৈর্ঘ্যটা কত, বৃত্তটি 3x প্লাস 4y প্লাস 8 = 0 সরলরেখা থেকে যে জ্যাকে খণ্ডিত করে তার দৈর্ঘ্য হচ্ছে 6 একক।
তাহলে যে জ্যাক এই সরেখাটা এই জ্যাকে খণ্ডিত করছে মানে কত, এইটুকু অংশ খণ্ডিত করেছে, তো তার দৈর্ঘ্যটা 6 একক। মানে এখান থেকে আমরা কি বলে দেবো যে এ বিটা সমান হচ্ছে 6 একক। ভালো করে লক্ষ্য করো, এক্স ওয়াই সরেখাটা বৃত্তটাকে এবি জ্যাতে খণ্ডিত করেছে অবশ্যই, আর ওই তার দৈর্ঘ্যটা কত 6 একক, মানে এবি সমান 6 একক পেলাম। এবার দেখো, হ্যাঁ এবি 6 একক পেলাম। এবার দেখো আমরা কি করব, আমাদেরকে কি বলেছে, বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, আর আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছে, মানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি বৃত্তের ব্যাসার্ধটা। যদি বৃত্তের ব্যাসার্ধ আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে আমরা সমীকরণটা নির্ণয় করে নিতে পারবো। আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা হয়, আমার তার ব্যাসার্ধ যদি এ একক হয়, তার সমীকরণ কি হয়, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার অবভিয়াসলি। তো আমরা কি করবো, এর ব্যাসের দৈর্ঘ্যটা মানে এর ব্যাসার্ধের সমীকরণটা নির্ণয় করতে, ব্যাসার্ধের সমীকরণ নির্ণয় করতে আমরা কি করবো, সি থেকে এর উপর একটা লম্ব আঁকবো। সি থেকে আমি এর উপর একটা লম্ব আঁকি, সাপোজ ধরে নিচ্ছি সিপি লম্ব এবি। ক্লিয়ার? এটা আমরা লম্ব আঁকলাম, ঠিক আছে। আর এই সিপির দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করে নিতে পারবো, ভালো করে দেখো না। তাহলে এই যে এক্স ওয়াই সরেখাটার সমীকরণের মধ্যে দেওয়া আছে কত, 3x প্লাস 4y প্লাস 8 = 0। ভালো লক্ষ্য করো, তাহলে যে সিপি এর ডিস্টেন্সটা বের করে নেওয়া যাবে। সি 1,1 বিন্দু থেকে, সিপি লম্ব এঁকেছি, সি 1,1 বিন্দু থেকে এক্স ওয়াই সরেখার দূরত্ব কত হবে, আমরা এক্সারসাইজ 2C স্ট্রেট লাইন আমরা করেছি, দেখবে x1, y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c = 0 সরেখার দূরত্ব কত হয়, মড অফ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হয়। ঠিক আছে, তাহলে আমরা সিপির ডিস্টেন্সটা বের করে নিতে পারবো। আমাদেরকে নির্ণয় করতে হবে কিন্তু এসির ডিস্টেন্সটা, কারণ এ থেকে সি এই ব্যাসার্ধটা আমাদের চাই। ক্লিয়ার? এ থেকে সি এই ব্যাসার্ধটা আমাদের নির্ণয় করতে হবে, এটা আমাদের চাই। তো আমরা কি করছি, সিপিটা পারপেন্ডিকুলার এবি এঁকেছি, দেখো আমরা স্টেপ বাই স্টেপ করবো, তাহলে বুঝতে পারবে আমরা কি করছি। তাহলে কেন্দ্রের সঙ্গে সি 1,1, তাহলে আমরা কি লিখে দেবো যে এক্স ওয়াই লিখতে পারো, বা 3x কি সরকারটা 3x প্লাস 4y প্লাস 8 বৃত্তটি 3x প্লাস 4y প্লাস 8 = 0 সরলরেখাকে কি করেছে, যে জায়গাকে খণ্ডিত করেছে, সরলরেখাকে যে জ্যাতে খণ্ডিত করেছে তার দৈর্ঘ্য এবি সমান 6 একক। লিখে নাও, তার দৈর্ঘ্য এবি সমান 6 একক। ধরি আমরা কি করছি, সিপি পারপেন্ডিকুলার এবি, সিপি লম্ব এবি আঁকলাম, এটা আমরা ধরে নিলাম সিপি লম্ব এবি, এটা লম্ব চিহ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিপি লম্ব যদি এবি হয়, ভালো করে লক্ষ্য করো, আমরা কি বলেছিলাম, একটা বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যার উপর লম্ব আমরা আঁকি, ওই লম্ব কি করে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। কার কনসেপ্ট, ক্লাস 10 আমরা করেছি। একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর যদি লম্ব আঁকি, সেই লম্ব কি করবে, সেই লম্ব কি করবে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। মানে যদি সিপি লম্ব এবি হয়, তাহলে এখান থেকে কি হয়, এপি সমান পিবি, অবভিয়াসলি, অবশ্যই। তাহলে যেহেতু সিপি লম্ব এবি হয়, তাহলে আমরা কি বলবো, অতএব এপি সমান পিবি সমান এবি বাই 2। ক্লিয়ার? মানে কত, এখানে 6/2, মানে কত, 3 একক। তাহলে আমাদের এপির ডিস্টেন্সটা কত পেয়ে গেলাম, 3, এইটুকু পেয়ে গেছে। দেখো এপিটাও 3 পেয়ে গেলাম, তাহলে আমাদের সিপিটা নির্ণয় করতে হবে। অতএব সি 1,1 বিন্দু থেকে, এখানে এপি বা এবি, হ্যাঁ, বা এক্স ওয়াই সরকার দূরত্ব, সি 1,1 বিন্দু থেকে আমরা এক্স ওয়াই সরকারটাকে আমরা এক্স ওয়াই নাম না দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, 3x প্লাস 4y প্লাস 8 = 0 সরকার দূরত্ব কত হবে, মড অফ 3 × 1 প্লাস 4 × 1 প্লাস 8 ডিভাইড বাই √, কত, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অবশ্যই। তার কত, 4 আর 3 7 আর 15, মানে কত হচ্ছে 15 বাই √9 প্লাস 16, মানে কত, √ পর্যন্ত 5। ঠিক আছে, তাহলে কত হলো, 3 একক হলো, এটাও 3। তাহলে আমরা এটাও পেলাম 3, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমাদের সিপিটা কত বেরিয়ে গেল, সমান হচ্ছে 3 একক। আর আমাদের এপি কত বেরিয়েছে, 3। আবার দেখো যে এই যে এপিসি, এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পারপেন্ডিকুলার সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এপিসি ইমপ্লাইজ দ্যাট আমরা কি পাবো, অতিভুজ স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান কত পাবো, এপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। ক্লিয়ার?
তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে তোমার 9 প্লাস 9 মানে হচ্ছে 18। তাহলে এসি সমান কত বেরোচ্ছে √18 মানে হচ্ছে তোমার 3√2। তাহলে এসির যে দূরত্বটা সেটা কত বেরিয়ে গেল 3√2 মানে হচ্ছে ব্যাসার্ধটা কত বেরিয়ে গেল 3√2। ক্লিয়ার? এখনো পর্যন্ত ক্লিয়ার? এসির দূরত্ব বেরিয়ে গেল 3√2। এবার দেখো আমাদেরকে কী চেয়েছে অঙ্কটাতে লাস্টে, বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে। আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ যেগুলো বুঝতে পারবো সেগুলো তখন আমি করে দিলাম ওরকমভাবে। হ্যাঁ, যেগুলো বুঝতে হবে সেই অঙ্কগুলো আমি বুঝিয়ে করাচ্ছি। দেখো তাহলে এসি সমান কত 3√2। হ্যাঁ, তাহলে অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত পেয়েছি 1,1 সি ও ব্যাসার্ধ কত পেলাম আমরা, ব্যাসার্ধ এসি সমান কত 3√2 একক অবশ্যই। অতএব বৃত্তটির সমীকরণ হবে, আমরা ছোটো করে দিচ্ছি কত, x-1 তার হোল স্কোয়ার প্লাস y-1 তার হোল স্কোয়ার সমান কত 3√2 তার হোল স্কোয়ার। আমরা কী করেছি x - আলফা তার হোল স্কোয়ার প্লাস y - বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার আমরা করেছিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কত পাচ্ছি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান কত 18, ঠিক আছে? বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y 2 মাইনাস 18 মানে প্লাস 16 সমান 0, ঠিক আছে? তো এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে? এই ছিল আমাদের অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট দেখি, আরেকটা করবো তাহলে তোমাদের 4 মার্কস শেষ। চলো স্টুডেন্টস দেখো, তো এরপর আমরা করবো 37 অঙ্কটা। দেখো 37 অঙ্কটা কী বলেছে, সে তোমার x - 3y = 4, 3x + y = 22, হ্যাঁ, x - 3y = 14 এবং 3x + y = 62। এর সরলরেখা 4টি দ্বারা সীমাবদ্ধ, 4টা সরলরেখা দেওয়া আছে, 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আয়তক্ষেত্রের পরিবৃত্ত সমীকরণ। এই সরলরেখা দ্বারা 4টা যে আয়তক্ষেত্র পাবো, সরলরেখা 4টি দ্বারা সেই আয়তক্ষেত্র দিয়ে যে পরিবৃত্তটা পাচ্ছি তার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা ওই সমীকরণগুলো আমরা প্রথমে ABCD করে আমরা সরলরেখা 4টি লিখে নিয়েছি। কত এবি সরলরেখা সমীকরণ কত, x - 3y = 4, ঠিক আছে? তাহলে এবির বিপরীতে সরলরেখাটা অবশ্যই ডিসি, কারণ এটা একটা আয়তক্ষেত্র যদি হয়, ABCD একটা যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি সমান্তরাল। তাহলে x - 3y = 4, তাহলে কত x - 3y = 14 হবে, ওর অপোজিটটাই এবি বাহুর অপোজিটে যে বাহু, ঠিক আছে? এখানে সিডি বাহু। দেখো তাই আমি তো এখানে x - 3y = 14 লিখতে পারতাম, কিন্তু ওটা তো লেখা যাবে না, কারণ কি এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কি হয়, এটাই হয় x - 3y = 14। তাহলে এবি সরলরেখার সমান্তরাল সিডি করেছি, এখানে 3x + y = 22, তার সমান্তরাল 3x + y = 62। তাহলে এরকমভাবে আমরা এঁকেছি ABCD। তাহলে এই সরলরেখা 4টি দ্বারা যে আয়তক্ষেত্র পাচ্ছি, এটা একটা আয়তক্ষেত্র, শেপটা একটু জাস্ট বর্গক্ষেত্রের মধ্যে লাগছে দেখতে, ঠিক আছে? ওটা ঠিক করে নেবে। হ্যাঁ, আর এটা দিয়ে যে আমরা বৃত্তটা পাবো, এটা দিয়ে আমরা একটা বৃত্ত পাবো, ঠিক আছে? বৃত্তটা আমরা দেখো ব্লু কালিতে এঁকে দিলাম। সেই বৃত্তটার আমাদেরকে কী বলেছে, সমীকরণটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করার জন্য ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এখানে বি বা ডি বা এ বা সি যে কোনো একটা বের করে নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। কারণ কি এই বৃত্তটা আমরা এখানে বিডিটা নির্ণয় করেছি, এখানে বিডি যদি নির্ণয় করি, সাপোজ তোমরা এসিও করতে পারো, এই বিডিটা কী হবে, এই বৃত্তটার তোমার একটা ব্যাসের শীর্ষবিন্দু হবে অবশ্যই, বিডিটা অবশ্যই একটা বৃত্তের ব্যাসের শীর্ষবিন্দু হবে। কারণ কি এই বৃত্তটা দিয়ে যদি আমরা আঁকি, ভালো করে দেখো, এখানে এর একটা কেন্দ্রের স্থানাঙ্ক, এগুলো তো 90 ডিগ্রি, এগুলো তো সব 90 ডিগ্রি করে, তাহলে কি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। আর অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় সেটা অবশ্যই কি সমকোণ, সমকোণ হলে অর্ধবৃত্তস্থ কোণ হয়, সেটা কি অবশ্যই একটা ব্যাস দিয়ে পাস করবে, এখানে বিডি হবে, কেন্দ্রটা অবশ্যই ব্যাস দিয়ে যাবে, কেন্দ্রটা তো ব্যাস দিয়ে যায় অবশ্যই। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হলে এটা ওই বিডিটা ওর বৃত্তের ব্যাস হবে, ঠিক আছে? তাহলে বিডি বৃত্তের ব্যাস হলে ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে ওর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো। তাহলে দেখো আমরা 1 নম্বর আর 4 নম্বর সরলরেখা এই দুটো সরলরেখা করেছি, 1 নম্বর আর 4 এই সরলরেখা করে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি 7,1, তোমরা ক্যালকুলেশনে বাড়িতে করবে সমাধানটা, ঠিক আছে? আর 2 নম্বর আর 3 নম্বর এই সরলরেখা দুটোকে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি, ডি হচ্ছে 20,2, ভালো করে লক্ষ্য করো। তাহলে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে বৃত্তটির ব্যাসের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক 7,1 ও 20,2 হলে তার সমীকরণ হবে কত হবে, x মাইনাস, আমরা কি জানি আর বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক x1 y1 আর x2 y2 যদি হয় তাহলে x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 সমান 0 অবশ্যই। তাহলে কত হবে এটা, x - x1 মানে x - 7 ×
এক্স মাইনাস 20 মানে এটা x1 হয় না, এটা x2 y2, ঠিক আছে, প্লাস y মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 2 সমান 0। এটা তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে করবে, আমি উত্তরটা লিখে দিচ্ছি। কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ক্যালকুলেশনটা এটা করলেই পাবে মাইনাস 27x মাইনাস 3y প্লাস 142 সমান 0। এটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে সেই বৃত্তের সমীকরণটা কী হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 27x মাইনাস 3y প্লাস 142 সমান 0, ঠিক আছে। তো চলো, তোমাদের এত পর্যন্ত হলো, মানে 4 মার্কস পুরো কমপ্লিট করে দেওয়া হলো, যে অঙ্কগুলো করানো দরকার ছিল, ঠিক আছে। তো অবশ্যই যদি ভিডিওগুলো কমপ্লিট দেখো, অবশ্যই যদি চ্যানেল কেউ নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। নতুন কিছু বলার নেই, অবশ্যই সাপোর্ট করো আমাকে, এরকমভাবে ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই লাইক করবে। হ্যাঁ, চলো, ভালো থাকো।